বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রচণ্ড গরম পড়ছে, আর গরমে আইসক্রিম ঠান্ডা এগুলো তো থাকছেই, আর বাচ্চা কাচ্চা আছে মানে এগুলো চলতেই থাকে। প্রতিদিনের মতো সকাল থেকে আজকে আর শেয়ার করলাম না, তবে আজকে যেটা শেয়ার করব আমার জীবনের সব থেকে কঠিনতম, কিংবা যখন আমি বিপদে পড়ি তখন কিভাবে নিজেকে সামান্য সামান্য একটু হলেও উপকার কিভাবে করতে পারি, নিজেকে নিজে উপকার করতে পারি, সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে এঁচোড় রান্না করেছিলাম, তো এঁচোড়টা খেয়ে নিলাম। আর অপর দিকে কিছু বড়া ভেজেছিলাম, আর বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম, সে মাছগুলোকে ধুয়ে নেব। আর এখানে আমার হচ্ছে যে 1000 টাকার মাছ দিয়ে আমি 1 মাসের সংসার কিভাবে চালাবো বা সেই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে যখন অনেক বেশি থাকে তখন যেভাবে থাকে সেভাবেই খাওয়া হয়, মানে বেশি থাকলে বেশি খাই আর কম থাকলে কম খাই, এটাই হচ্ছে আমার আমি যে থাকলে ঠিক আছে প্রপারলি খাওয়া হয়, আর যখন সমস্যায় থাকি তখন কিন্তু অল্প দিয়েই আমি চেষ্টা করি যে আমার একটা মাস রিকভারি করতে। তো আমার যেহেতু বাজেট কম ছিল, তাই আমি চেষ্টা করেছি যে আমার যেহেতু দুইটা ছোট বাচ্চা আছে কিভাবে আমি একটা মাস খাবার দিতে পারি। তো বেশি দামি মাছ কিনতে যাইনি, মাছের চাহিদাটা পূরণ করার জন্য তেলাপিয়া মাছ কিন্তু মোটামুটি আগে আরও বেশি সস্তা ছিল, কিন্তু এখন 200 টাকার উপরে কেজি। তো 4-5 কেজি মাছ আমি তেলাপিয়া মাছ নিয়ে ফেলি যখন আমার একটু ক্রাইসিস দেখা দেয়। তো মাছ গোস্ত ছাড়া যে বাচ্চারা খেতে চায় না, তো বাচ্চাদের তো চাহিদা পূরণ করতে হবে, তাই অনেক দামি দামি মাছ না কিনে তখন চেষ্টা করি যে তেলাপিয়া মাছটা এমনিতেই আমার বাসায় লাগে সবসময়, আমার বাচ্চারা তেলাপিয়া মাছটাই বেশি খায়, কাঁটাযুক্ত মাছগুলো ওরা খায় না। আর এখানে শুধুমাত্র একটা মাত্র রুই মাছ এনেছি, এটা দিয়ে আমাকে পুরো মাসটা কাভার দিতে হবে। হয়তোবা মাসের আগে শেষ হতে পারে, কিংবা পরে পরে শেষ হতে পারে। তো যাই হোক, শুধু মাছ দিয়ে তো আর খাবে না, সাথে অন্য তরকারি থাকে। তো আমি একটা ব্লগে বলেছিলাম যে 1 মাসে 1000 টাকার মুরগি দিয়ে আমি কিভাবে চলেছি। তো যাই হোক, প্রতিদিন আপনারা মাছ মুরগি তালিকায় রাখবেন না, অবশ্যই যখন আপনাদের ক্রাইসিস থাকবে আমার মতো একদিন মুরগি, সপ্তাহে 1-2 দিন মুরগি রাখবেন, 2 দিন মাছ রাখবেন, 2 দিন ডিম রাখবেন। এভাবে করে কিন্তু একটা সপ্তাহ পার করা যায়। আর 4টা সপ্তাহ এভাবে একই রুটিনে যখন চলবেন তখন দেখবেন আপনার কাছে আর আপনি আর হিমশিম খাবেন না। আপনার স্বল্প বাজেটে সুন্দর করে গুছিয়ে একটা মাস পার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি, বাজার থেকে কাটিয়ে এনেছিলাম, কেননা আমার মাছ মুরগি যখনই কিনি আমার বাজার থেকে কাটাতে হয়। বাসায় এনে আসলে 2 জনকে নিয়ে আমার পক্ষে সম্ভব হয় না। এই যে ধোয়াটা, সেটাও যে আমার অনেকটা টাইম লেগে যায়। ছোট বাচ্চা এখান দিয়ে টানে, বড়টা হয়তো অন্য দিক দিয়ে টানতেছে, আর না হয় দেখা যায় যে ওরা আমার ঘরের অনেকগুলো কাজ বাড়াই ফেলে। তো যাই হয় আর কি, যা হয় ছোট বাচ্চা থাকলে, আপনারা তো জানেনই, ছোট বাচ্চা থাকলে যার ঘরে আছে সেই বুঝে যে কি অবস্থা। তো এই জন্য যে আমি বাসায় কাটাকাটি করি না, কাটাকাটি করতে যাই না। আমার যে কাটাকাটি সব কিছু আমার বাজার থেকে করিয়ে আনি। আর কাটাকাটি শুধুমাত্র হয় বাড়ি থেকে যখন মাছ আসে, সেই মাছগুলোকে আমি বাসায় কাটি। তো যেহেতু আমার কাটাকাটির অভ্যাস একটু কম, তাই আমি অনেক তাড়াতাড়ি করতে পারি না। আর বটি দিয়ে তো একদমই এখন মোটা কাজ আমার করা হয় না বলে আমার টোটালি একদম আমি পারি না। যদি কাটতে যাই তাহলে অনেক সময় লাগে। আর বটি আমি একদম ধরতে চাই না আমার বাচ্চাদের জন্য, কারণ আমার ঘরে আমার আর কেউ নাই যে ওদেরকে একটু সামলে রাখবে। তো ওরা যদি আবার বটির সাথে সামনে চলে আসে, তো এই ভয়ে কাজ করে আমার সব সময়। আমার মানে যাই হোক, আমি যে যে কোনো কাটা ছেঁড়াই হোক যে আমি ছুরিতে ওইটা কমপ্লিট করার চেষ্টা করি।
আর ফিশ কাটার, তারপরে চিকেন কাটার, যে কাটারগুলো থাকে ওগুলো আছে। ওগুলোর সাহায্যেও আমি খুব সহজে কিন্তু এই কাটাকাটিগুলো করে নিতে পারি। তো যাই হোক, যে যেভাবে আমরা এক্সপার্ট সে সেভাবে কাজগুলো গুছিয়ে নিতে অভ্যস্ত। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছগুলো এক পর্যায়ে ধোয়া শেষ। আর মাছের ভিতরে যে মানে মাথার ভিতরে কানের অংশটা আসলে ওদেরকে ফেলে দিতে বলে, কিন্তু বেশিরভাগে দেখা যায় যে মাছ যারা কাটে তারা কিন্তু ফেলে না। তো বাসায় এনে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হয়। আজকের ভিডিওর এ পর্যন্ত এসেছেন কিন্তু এখনও লাইক কমেন্ট করেনি, প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি এগিয়ে নিতে সহযোগিতা করে, এবং কি আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ইদানিং আবারও কাজের স্পিড কমে গিয়েছে। আগে যেরকম ধুমিয়ে কাজ করেছি, মাঝখানে আবার আমি স্লো হয়ে গিয়েছি। জানি না কেন মাঝে মধ্যে আমার এমন হয়। আসলে যখন কাজ করতে থাকি তখন হচ্ছে যে কাজের স্পিডটা থাকে, আর যখন 1-2 দিন একটু রেস্টে যাই তখন হচ্ছে যে আমার মধ্যে যত সব আলসি আমি ঢুকে, আমি আর ভিডিও মেক করতে ইচ্ছা করে না। তো যাই হোক, দোয়া করবেন আমি যেন সবসময় আপনার জন্য নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসতে পারি, হাজির থাকতে পারি, সেটা যেমনই হোক না কেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো একদম ধোয়া শেষ। এখন আমি একটা একটা করে রেখে দিব। আর হচ্ছে যে এখানে তেলাপিয়া মাছগুলো গোটা গোটা এনেছি যাতে করে আমি তাড়াতাড়ি ধুয়ে নিতে পারি। আর রান্না করার আগে হচ্ছে যে বের করে পিস পিস করে আবার ধুয়ে ভাজি করে নিব। আমার বাসায় শুকনো ভাজিটাই বেশি চলে। বাচ্চারা একদমই রান্না করা মাছ খেতে চায় না। ভাজি করে দিলে ওরা খেতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। ভেজে রান্না করলেও কিন্তু খেতে চায় না। তো যাই হোক, বাচ্চাদের ডিমান্ড অনুযায়ী আমি করার চেষ্টা করি। আর এখানে দেখছেন একটা চেন, খুব পাতলা ওজনের চেন। এগুলো আমি অনলাইনে অনেক দেখতাম, এগুলো দেখে আসলে নেওয়ার ইচ্ছাও জাগতো যে এত কম টাকায়। আসলে যখন সরাসরি দেখলাম যে এত কম টাকায় এত পাতলা চেইন, আমি তো পুরো অবাক। আসলে এগুলো কি রাফ ইউজ করা যায়? অনলাইনে কিন্তু ওরা বলে যে এগুলো রাফ ইউজ করা যায়। তো দোকানদার আমাকে বলতেছিল যে এটা হাতে নেওয়া যাবে না। তখন ভাবলাম হাতে নিলে কি হবে, ছিঁড়ে যাবে নাকি। তো আসলে উনিও দুষ্টামি করতেছিল যে এটা আমি দেখাবো, আপনি হাতে নিতে পারবেন না। তবুও আমি হাতে নিয়েছি, কিছুই হয়নি। তো এদিকে আসলে চেন দেখতে আসছিলাম, আমার ভাগ্নির বিয়ে, আমার ননাসের মেয়ের বিয়ে। তো চেন দেখতে এসেছি এবং কি নিয়েও গিয়েছি। তবে এই ক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা আমার লাইফে হচ্ছে যে আমার সাথে ঘটে, মাঝে মধ্যেই ঘটে। আমি কিভাবে নিজেকে নিজে সেই বিপদ থেকে উদ্ধার করি, সেই এক্সপিরিয়েন্সের কথাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর এখানে এই রিংটা আমার হাতে লাগিয়ে দেখলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর বাচ্চাদের জন্য এখানে আমার ছেলের জন্য টিফিন বক্স, আর হচ্ছে যে পানির ফ্লাক্স, আর একটা কেকের মোল্ড নিয়েছি। তো ওগুলো আনবক্সিং আমার ছেলে করবে। ওই করতে করতে আমি আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। যেহেতু মাসের শেষ, একদম মাসের প্রথমে যারা প্রবাসে থাকে তাদের কিন্তু একটা নির্দিষ্ট ডেটে হচ্ছে যে ওরা বেতনটা পায়, ওদের স্যালারিটা পায়। তো ওই স্যালারিটা পাওয়ার আগেই হচ্ছে আমার ভাগ্নির বিয়ে। তো এই মুহূর্তে হঠাৎ করে আমি কি করব, আমার মাথায় কোনো কাজ করতেছিল না। ওর যেহেতু বিয়ে, আর এই বিয়েতে হচ্ছে যে মোটামুটি খরচ বলতে যে অবশ্যই স্বর্ণের কিছু দিতে হবে, চেন দিতে হবে। তো একটা চেন কিনতে গেলে এখন বুঝেন এই স্বর্ণের বাজারের কি অবস্থা। কিন্তু এই মুহূর্তে হাতে একদমই টাকা ছিল না, টোটালি আমি শূন্য। আর আমার হাজবেন্ড টাকা পাঠাবে, টাকা পাঠানোর পরে যে আমি ওই টাকা ব্যবহার করে আমি চেনটা কিনতে যাব, সে সুযোগও নাই। ওর টাকা আসতে আসতে দেখা যাবে যে আরও 2-4 দিন লেগে যাবে, এখন আমি পাইনি। তো ওই দিক থেকে বলবো যে তখন আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না। তো হঠাৎ করে মনে পড়লো যে কারো কাছে চাইও নাই যে পাবো কি না সময় মতো, তারও একটা ব্যাপার স্যাপার থাকে। কারো কাছে চেয়ে নিজেও ছোট হওয়ার কি দরকার, ওইটাও মাথার মধ্যে কারো কাছে চাইবো এটা মাথায় আসছিল না। তো মাথায় আসছে শুধু আমার কাছে আমার যে পরিমাণ অল্প একটু গোল্ড আছে, ওইটা দিয়ে যদি আমি বন্ধক রেখে, বিক্রি করার তো কোনো প্রশ্ন ওঠে না এখন, তো বন্ধক রেখে যদি আমি এটা সমাধান করতে পারি
তাহলে মন্দ কোথায়? তো যে ভাবা সেই কাজ। তো আমি আমার গোলটাকে বন্ধক রেখে হচ্ছে যে ওর জন্য চেন কিনে নিয়ে আসি। তো দেখা যাবে যে মানে আমার হাজবেন্ড টাকা পাঠাইলো কিংবা অন্য কোনো মাধ্যমে আমার কাছে টাকাটা আসলো, কিন্তু ততক্ষণে কিন্তু বিয়েটা শেষ হয়ে যেত। তো এই যে ছোটখাটো মানে স্বর্ণ হোক কিংবা সঞ্চয় হোক, এগুলো কিন্তু আমাদের বিপদে অনেক বেশি সহযোগিতা করে। তো আপনারা মানে টাকা পয়সা নষ্ট করবেন না, যখন যা জমাতে পারেন সেটা দিয়ে অল্প হলে অল্প একটু গোল্ড কিনে রাখার চেষ্টা করবেন। হাতে টাকা থাকলে হাতে টাকা থাকে না, মানে টাকা হচ্ছে যে একটা মানে কি বলবো, টাকা এমন একটা জিনিস যেটা হাতে কখনোই আপনি থাকবে না, কোনো না কোনোভাবে সেটা খরচ হবে। হয়তো বিপদ আপদ লেগে যাবে, না হয় অসুখ বিসুখ লেগে যাবে, আর না হয় কেউ চেয়ে বসবে। কারো বিপদ আপদ দেখলে অবশ্যই আপনি আপনার কাছে টাকা থাকলে না করতে পারবেন না, যেটা আমার বেলায় হয়। তা আমি আমার আম, আমার যেটুকু অর্জন সব কিছুই কিন্তু একদম ছোট ছোট টাকা থেকেই আমি করেছি। আমার কাছে যখন একটু একটু হলেও জমে, তখনই আমি হচ্ছে যে কিছু না কিছু একটা কিনে ফেলতাম, সেটা অল্প হলে অল্প। আর সে অল্প থেকে আমার যা আছে আলহামদুলিল্লাহ, বেশি কিছু নাই, তবে যেটা আছে মানে আমার হচ্ছে যে এই সঞ্চয় থেকে আমার গড়া, যে আমার আমার কাছে যা যখন যা জমে আমি সেটা দিয়ে হচ্ছে যে আমি খরচ করতাম না, আমি সেটা দিয়ে কাজে লাগাতাম। অল্প হলে অল্প একটু হলেও আমি কিনে রাখতাম। তো ওইটা আমার জন্য এখন অনেক কিছু। আমি কয়েকবার এরকম বিপদে পড়েছি। তো আমার কাছে মনে হয় যে আমার গোলগুলোই আমাকে উপকার করেছে যে কোনো মুহূর্তে। তো এভাবে আপনারা ছোট ছোট সঞ্চয় থেকে কোনো না কোনো কিছু কিনে রাখবেন, অবশ্যই সেটা আপনাদেরকে উপকার করবে আপনাদের বিপদের দিনে। ছোট ছোট জিনিসগুলোর কথাই বললাম, বড় কিংবা হেভি যে জিনিসগুলো, ওগুলো হচ্ছে যে হাজবেন্ডের দেওয়া। তার ওই ছোট জিনিসগুলো হচ্ছে যে সঞ্চয় থেকে কিনা যায়, কিন্তু বড় জিনিসগুলো অনেক বেশি সঞ্চয় ছাড়া তো সম্ভব না। তো আমার হাজবেন্ড যেটা দিয়েছে তা তো আছে, আমি কিন্তু ছোট ছোট সঞ্চয়ের কথা বললাম, সঞ্চয় থেকে আমি যেগুলো করেছি। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অবশ্যই আপনারাও এরকম সঞ্চয় করবেন। আর এইদিকে দেখুন, পানির ট্যাপের জন্য আমি একটা মানে আমাদের এখানে অনেক ময়লা পানি আসে অনেক সময়, আর এটা ফিল্টার করার জন্য হচ্ছে যে আমি এটা নিয়ে আসি, জানি না কতটুকু কাজে দিবে। তো যখন আমি এখানে আমগুলো ধুচ্ছিলাম, পরিষ্কার পানি আছে, আর বেসিনে যখন যাই তখন দেখুন কি অবস্থা পানির। তো এরকম অনেক সময় হয়, আর সব সময় আমাদেরকে ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়, এই আয়রনগুলোর দাগ একদমই বসে যায়। তো অনেক কথা বলে ফেললাম, সেই সাথে আরও একটা কথা না বললেই নয়। যারা মনে করেন যে প্রবাসী মানেই হচ্ছে যে টাকার উপর শুয়ে আছে, এমন কোনো চিন্তাভাবনা, এমন কোনো ধারণা নেবেন না। প্রবাস মানেই শুধু টাকা নয়, প্রবাস মানে খুব কষ্ট। প্রবাসে যারা ইনকাম করতেছে, কেউ একটু বেশি করতেছে, কেউ কম করতেছে। তো যারা বেশি করতেছে হয়তো তাদের জন্য মানে ইনকাম বেশি করলে হয়তো তাদের কাছে গায়ে লাগছে না, কিন্তু যাদের ইনকাম কম তাদের হচ্ছে যে প্রত্যেক কোনো কিছু যখন তারা সমাধান করতে যায় তখন তাদেরকে অনেকটা হ্যাসেলের মধ্যে পড়তে হয়। তারপরেও পরিবারের সুখের কথা চিন্তা করে, পরিবারের দিকে তাকিয়ে তারা কিন্তু তাদের কষ্টগুলোকে হাসি মুখে মেনে নিয়ে পরিবারের সুখের কথা চিন্তা করে। তো কেউ এইসব ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন না যে প্রবাস মানেই হচ্ছে যে অনেক অনেক টাকা। আর এদিকে আমি একটা মিষ্টি বানিয়েছিলাম ছানা থেকে, দেখুন পারফেক্ট হয়েছে। ইনশাআল্লাহ রেসিপি নিয়ে আসবো। তো আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।